জীবনটা যেন একটা ভ্রমণ। কোথাও পৌঁছানোর আগে আমাদের গন্তব্য জানা দরকার। কিন্তু বর্তমান যুগে আমরা গাড়ির গতি নিয়ে ব্যস্ত, কোথায় যাচ্ছি সেটা নিয়ে নয়। আজকের এই বাংলা অডিও বুকে আমরা শোনাতে চলেছি গৌর গোপাল দাসের বিশ্ববিখ্যাত বই হোয়াটস অ্যামেজিং সিক্রেট, হাউ টু ফাইন্ড ব্যালেন্স অ্যান্ড পারপাস ইন ইওর লাইফ। এই বইটি আমাদের শেখায় কিভাবে জীবনের চারটি গুরুত্বপূর্ণ দিক, ব্যক্তিগত জীবন, সম্পর্ক, কাজ এবং আত্মিকতা, এই চারটি স্তম্ভের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়। আপনি যদি জীবনে একঘেয়েমি, দিশাহীনতা বা অতিরিক্ত চাপ অনুভব করে থাকেন, তবে এই বইটি আপনার জন্য। চলুন একসাথে শিখি কিভাবে আমরা খুঁজে পাব জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং গড়ে তুলতে পারি একটি অর্থপূর্ণ, শান্তিপূর্ণ জীবন। গাড়ির জানালার পাশ দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে গাছ, দালান, দোকান আর মানুষ। গৌর গোপাল দাস বসে আছেন এক ধনী শিল্পপতির গাড়িতে। সেই ব্যক্তি, নাম তার হ্যারি, একসময় সফলতা আর আর্থিক সম্পদে ভরপুর থাকলেও আজ যেন তার চোখে বিষণ্ণতা। তিনি বললেন, আমি জানি না এত কিছুর পরেও আমি সুখী কেন হতে পারছি না। জীবনে কিছু যেন ঠিক নেই। গৌর গোপাল দাস হেসে বললেন, আমরা অনেক সময় গাড়ির গতি নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু গন্তব্য কোথায় সেটা ভুলে যাই। এই কথাটাই বইটির মূল বার্তা। আমরা সবাই ছুটছি, চাকরি, ব্যবসা, পরিবার, স্বপ্ন, সামাজিক চাপ, সব কিছুর পেছনে। কিন্তু থেমে নিজেকে জিজ্ঞাসা করি না, আমি আসলে কোথায় যাচ্ছি। হ্যারি বুঝতে পারলেন তার জীবন একরকমের অস্থিরতায় চলছিল। বাইরের দুনিয়া তাকে বলেছে কি চাই, কিন্তু নিজের ভেতরের কণ্ঠস্বরটা শুনতে ভুলে গেছেন তিনি। গৌর গোপাল দাস বললেন, জীবনে সুখী হতে হলে আমাদের চারটি চাকাকে ভারসাম্যে রাখতে হবে। 1. ব্যক্তিগত জীবন। 2. সম্পর্ক। 3. কাজ। 4. আত্মিকতা। এই অধ্যায়ে লেখক আমাদের মনে করিয়ে দেন, যতক্ষণ না এই চারটি দিক একসাথে চলবে, ততক্ষণ আমাদের জীবন গাড়ি কাঁপবে, বেঁকে যাবে, থেমে যাবে। তাই জীবনের উদ্দেশ্য শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং প্রতিটি মুহূর্তে ভারসাম্য খুঁজে পাওয়া। পরবর্তী অধ্যায়ে কি শিখবেন? কিভাবে সম্পর্কগুলো আমাদের সুখ দুঃখকে প্রভাবিত করে, কাজের চাপ এবং জীবনের মানে খুঁজে পাওয়ার রহস্য। চলুন শিখি কিভাবে জীবনকে শুধু কাটিয়ে নয়, পূর্ণতা দিয়ে বাঁচা যায়। অধ্যায় 2, সম্পর্কের গুরুত্ব। হ্যারি চুপচাপ বসে আছেন গাড়ির জানালার পাশে। গৌর গোপাল দাস তার দিকে তাকিয়ে বললেন, হ্যারি, বলুন তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনটা? হ্যারি একটু থেমে বললেন, আমার স্ত্রী আর ছেলে মেয়ে। কিন্তু কাজে এত ব্যস্ত থাকি যে সময় দিতে পারি না। মাঝে মাঝে মনে হয় ওরা আমাকে চেনে না, আমিও ওদের না। গৌর গোপাল দাস হালকা হেসে বললেন, দেখুন, সফলতার জন্য আপনি অনেক কিছু অর্জন করেছেন, কিন্তু একটা জিনিস ভুলে গেছেন, সম্পর্ক হচ্ছে জীবনের ভিত। এই ভিত যদি দুর্বল হয়, তাহলে উপরে যতই দালান বানান, একদিন ভেঙে পড়বে। এই অধ্যায়ে গৌর গোপাল দাস সম্পর্ককে তুলনা করেন গাছের সাথে। প্রেম, শ্রদ্ধা, সময়, বোঝাপড়া, এগুলো হলো সেই জল আর আলো যা সম্পর্ককে বড় হতে সাহায্য করে। তিনি বললেন, অনেক সময় আমরা এমন ব্যস্ত হয়ে পড়ি যে কাছের মানুষদের একবারও জিজ্ঞেস করি না, তুমি কেমন আছো, অথচ আমাদের সবচেয়ে বড় শান্তি লুকিয়ে থাকে এই ছোট ছোট কথোপকথনে। হ্যারি একটু আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন তিনি তার স্ত্রীর ভালোবাসা এবং ছেলেমেয়ের মায়া থেকে ধীরে ধীরে সরে যাচ্ছিলেন, নিজের অজান্তেই। গৌর গোপাল দাস এরপর একটি গল্প শোনান। একজন মানুষ চাকরির কারণে বছরের পর বছর বাড়ি থেকে দূরে ছিল। সে অনেক টাকা কামিয়েছিল, গাড়ি, ফ্ল্যাট, বিলাসিতা সবকিছুই কিনেছিল। একদিন সে ফিরে এল বাড়িতে, কিন্তু তার সন্তান তাকে চিনতে পারল না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, জীবনে আসল জিনিস হলো মানুষ, বস্তু নয়। আমরা অনেক সময় সফলতা খুঁজি টাকার পাহাড়ে, কিন্তু সুখ খুঁজে পাই চায়ের কাপের পাশে বসা প্রিয়জনের চোখে। এই অধ্যায় থেকে কি শিখলাম? সম্পর্কের জন্য সময় বের করতে হবে, সেটা হোক এক কাপ চা, এক ফোঁটা মনোযোগ বা একটা আন্তরিক প্রশ্ন। ভালোবাসা মানে শুধু উপহার বা বড় পরিকল্পনা নয়, বরং প্রতিদিন ছোট ছোট যত্ন। আমাদের যত ব্যস্ততাই থাক, একবার হলেও কাছের মানুষকে বলা উচিত,
আমি তোমায় ভালোবাসি, আমি তোমার কথা ভাবি। পরবর্তী অধ্যায়ে কি শিখবেন? কিভাবে কাজের মাঝে থেকেও নিজেকে হারিয়ে না ফেলে উদ্দেশ্য খুঁজে পাবেন? ব্যর্থতার ভয় থেকে মুক্তি পাওয়ার কৌশল। অধ্যায় ৩, কাজ ও জীবনের উদ্দেশ্য। গাড়ি চলছে ধীরে ধীরে, শহরের কোলাহল পেছনে ফেলে। হ্যারি ভাবছেন, এতদিন তিনি শুধু কাজ করে গেছেন, দিনরাত স্বপ্নের পেছনে ছুটেছেন। কিন্তু আজ মনে হচ্ছে, এই ছুটে চলা কি শুধুই কাজ ছিল, না এর পেছনে ছিল কোনো উদ্দেশ্য? গৌর গোপাল দাস বললেন, হ্যারি, আপনি কি জানেন কাজ আর জীবনের উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি? হ্যারি মাথা নেড়ে বললেন, আমি ঠিক বুঝি না। আমার কাজটাই তো আমার জীবন। গৌর গোপাল দাস হালকা হাসলেন। এই ভুলটাই আমরা প্রায় সবাই করি। কাজ আমাদের জীবনের একটা অংশ হতে পারে, কিন্তু সেটাই যদি জীবন হয়ে যায়, তখনই আমরা নিজেদের হারিয়ে ফেলি। উদাহরণ দিয়ে বোঝানো হলো, একজন শেফ প্রতিদিন রান্না করেন, এটা তার কাজ। কিন্তু যদি তিনি রান্না করে মানুষের মুখে হাসি ফোটাতে চান, সেটা হয় তার উদ্দেশ্য। একজন শিক্ষক ক্লাস নেন, এটা তার পেশা। কিন্তু যদি তিনি একটি শিশুর ভবিষ্যৎ গড়ে তুলতে চান, সেটাই হয় তার পরম উদ্দেশ্য। গৌর গোপাল দাস আরও বললেন, জীবনে টাকাই যদি সব হয়, তাহলে আপনি প্রতিদিন আপনার সময়টাকে বিক্রি করছেন। কিন্তু যদি আপনি একটি অর্থপূর্ণ জীবন চান, তাহলে কাজের মধ্যেও উদ্দেশ্য খুঁজে নিতে হবে। হ্যারি বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কিন্তু কিভাবে বুঝবো আমার আসল উদ্দেশ্য কি? তখন গৌর গোপাল দাস 3টি প্রশ্ন করতে বললেন। 1, আমি কি করলে আনন্দ পাই, এমনকি কেউ টাকা না দিলেও করতাম। 2, আমি কি করলে অন্যদের উপকার হয় এবং সমাজে একটা পরিবর্তন আনি। 3, আমি কি করলে নিজেকে পূর্ণ মনে হয়, কৃতজ্ঞ মনে হয়। এই 3টি প্রশ্নই আমাদের জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে শেখায়। হ্যারি ধীরে ধীরে বুঝতে পারছিলেন, তার জীবনের মূল উদ্দেশ্য ছিল শুধুই সফলতা অর্জন নয়, বরং অন্যদের জীবনেও আলো ছড়ানো। এতদিন তিনি কাজ করেছেন নিজের জন্য, এবার সময় এসেছে অন্যদের জন্য কিছু করার। এই অধ্যায় থেকে কি শিখলাম? কাজ শুধু জীবিকার মাধ্যম নয়, বরং জীবনের মানে খুঁজে নেওয়ার পথ। আমাদের পেশা হতে পারে টিকটিক ঘড়ির মতো, কিন্তু উদ্দেশ্য হওয়া উচিত হৃদয়ের গান। প্রতিদিন সকালে জিজ্ঞাসা করা উচিত, আমি কাদের সাহায্য করতে পারি। পরবর্তী অধ্যায়ে কি শিখবেন? কিভাবে মন নিয়ন্ত্রণ করে জীবনের গতি নির্ধারণ করে, এবং আমাদের মাইন্ডসেটের বদল জীবনের পথ বদলাতে পারে কিভাবে। অধ্যায় 4, মনই বাস্তবতা তৈরি করে। গাড়ি এখন শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে এক শান্ত ছায়াময় পথে চলছে। হ্যারি যেন অনেকটাই চুপ, কিন্তু সেই নীরবতা ভাবনার, দ্বিধার আর নিজের সঙ্গে মুখোমুখি হওয়ার। তখন গৌর গোপাল দাস বললেন, হ্যারি, আমরা যতটা না বাইরের পরিস্থিতির কারণে কষ্ট পাই, তার চেয়েও বেশি কষ্ট পাই নিজের মনের চিন্তা থেকে। হ্যারি বললেন, মানে? আমি তো সবকিছু ঠিকঠাক চালাচ্ছি, কিন্তু মনটা যেন কখনোই শান্ত থাকে না। গৌর গোপাল দাস হেসে বললেন, কারণ মনই আমাদের অভিজ্ঞতাগুলোকে ব্যাখ্যা করে, আর সেই ব্যাখ্যাই আমাদের বাস্তবতা তৈরি করে। উদাহরণ দিয়ে বোঝান তিনি, একই বৃষ্টিতে কেউ ভিজে নাচে, কেউ ভিজে বিরক্ত হয়। কারণ কি? বৃষ্টি তো এক, কিন্তু তাকে গ্রহণ করার মনের অবস্থান আলাদা। ঠিক তেমনি জীবনের সব পরিস্থিতি নিরপেক্ষ, কিন্তু আমাদের চিন্তা, বিশ্বাস আর মানসিক অবস্থা সেই পরিস্থিতিকে সুখ কিংবা দুঃখে পরিণত করে। তিনি আরও বললেন, মন যদি অস্থির হয়, তাহলে আপনি প্যারাডাইসে গিয়েও শান্তি পাবেন না। আর মন যদি প্রশান্ত হয়, তাহলে জেলখানাতেও মুক্তি অনুভব করবেন। হ্যারি তখন বললেন, তাহলে কিভাবে মনকে শান্ত রাখা যায়? গৌর গোপাল দাস শিখালেন, প্রতিদিন মাত্র কয়েক মিনিট নিজের সঙ্গে বসে চুপচাপ থেকে নিঃশ্বাসের শব্দ শুনে মনের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কয়েকটি অনুশীলন তিনি পরামর্শ দিলেন। 1, গ্র্যাটিটিউড জার্নাল, প্রতিদিন 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। 2, নেগেটিভ চিন্তা এলেই থামুন, নিজেকে জিজ্ঞাসা করুন, এই চিন্তাটা কি বাস্তব, না এটা কেবল ভয়। 3, মেডিটেশন, মনকে প্রশান্ত করতে প্রতিদিন 5 মিনিট ধ্যান করুন। হ্যারি অবাক হয়ে বুঝতে পারছিলেন,
এতদিন তিনি বাইরের পরিস্থিতিকে দোষ দিচ্ছিলেন, অথচ আসল যুদ্ধটা চলছিল নিজের মনের ভিতরে। মন যদি অন্ধকার হয় তাহলে আলো দাঁড়িয়েও অন্ধকারই দেখবে, আর যদি মন আলোকিত হয় তাহলে অন্ধকারেও রোদের ছায়া খুঁজে পাবে। এই অধ্যায় থেকে কি শিখলাম? আমাদের অনুভব, প্রতিক্রিয়া সবকিছু নিয়ন্ত্রণ করে মন। পরিস্থিতি নয়, বরং মানসিকতা আমাদের সুখ দুঃখের মূল চাবিকাঠি। মনের প্রশান্তি ছাড়া বাইরের কোনো কিছুতেই স্থায়ী সুখ নেই। পরবর্তী অধ্যায়ে কি শিখবেন? জীবনের ভারসাম্য বজায় রাখার 4টি চাকা এবং কিভাবে এই 4টি দিক, ব্যক্তিগত জীবন, সম্পর্ক, কাজ, আত্মিকতা, আমাদের জীবনকে পূর্ণ করে তোলে। অধ্যায় 5, জীবনের 4টি চাকা। হ্যারি আর গৌর গোপাল দাস এখন শহরের বাইরে সবুজে ঘেরা এক শান্তিপূর্ণ পথে। গাড়ির গতি ধীরে হলেও হ্যারি এখন যেন জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়ার এক নতুন যাত্রায় পা রেখেছেন। এই যাত্রার মাঝেই গৌর গোপাল দাস একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। হ্যারি, যদি গাড়ির একটা চাকা খারাপ হয়ে যায়, গাড়িটা কেমন চলবে? হ্যারি একটু হেসে বললেন, অসামঞ্জস্যভাবে চলবে, হয়তো থেমেও যাবে। গৌর গোপাল দাস বললেন, ঠিক তাই। আমাদের জীবনও এক গাড়ির মতো, যার 4টি চাকা আছে। এই 4টি চাকা যদি ভারসাম্যে না থাকে তাহলে জীবনও একদিন থেমে যাবে। সেই 4টি চাকাগুলো কি? 1, পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন। 2, রিলেশনশিপস, সম্পর্ক। 3, ওয়ার্ক লাইফ, কর্মজীবন। 4, স্পিরিচুয়াল লাইফ, আত্মিক জীবন। 1, ব্যক্তিগত জীবন। এই চাকা হলো নিজের প্রতি যত্ন। ঘুম, স্বাস্থ্য, মানসিক শান্তি, এগুলোর যত্ন না নিলে আপনি বাইরের জগতে যতই সফল হন, ভিতরে ফাঁপা হয়ে যাবেন। প্রশ্ন করুন নিজেকে, আমি কি নিজের শরীর ও মনের যত্ন নিচ্ছি? আমি কি নিজের সঙ্গে সময় কাটাচ্ছি? 2, সম্পর্ক। এই চাকা হলো ভালোবাসা, সংযোগ এবং মানুষের সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ে তোলা। যদি এই দিক অবহেলিত হয় তাহলে আপনি একদিন চারপাশে মানুষ থাকা সত্ত্বেও একা হয়ে যাবেন। জিজ্ঞাসা করুন, আমি কি আমার কাছের মানুষদের সময় দিচ্ছি? আমি কি তাদের অনুভব করছি, না কেবল উপস্থিত আছি? 3, কর্মজীবন। কাজ আমাদের জীবনের একটা বড় অংশ, কিন্তু যদি আমরা শুধু আর্থিক লক্ষ্যেই কাজ করি তাহলে তাতে সন্তুষ্টি আসবে না। কাজের মধ্যে যদি উদ্দেশ্য থাকে তাহলে সেটাই হয়ে ওঠে অনুপ্রেরণা। ভেবে দেখুন, আমি কি শুধু টাকা কামানোর জন্য কাজ করছি? আমার কাজে কি অন্যদের উপকার হচ্ছে? 4, আত্মিক জীবন। এটা সেই দিক যা আমাদের গভীর শান্তি দেয়। এটা কোনো ধর্মবিশেষ নয়, বরং নিজের অস্তিত্ব, চেতনা আর উদ্দেশ্যের সঙ্গে সংযোগ তৈরি করা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনছি? আমি কি প্রতিদিন একটু সময় নিয়ে ভাবনার জন্য, ধ্যানের জন্য, কৃতজ্ঞতার জন্য? ভারসাম্যই জীবনের আসল নাম। গৌর গোপাল দাস বললেন, যদি এই 4টি চাকা ঠিকঠাক চলে তাহলে জীবনের গাড়ি মসৃণভাবে এগিয়ে যাবে, আর যদি একটাও খারাপ হয় তাহলে সুখ ট্যাক্সি হবে না। হ্যারি বুঝতে পারলেন, এতদিন তিনি শুধু কর্মজীবনের চাকাকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। বাকি 3টি চাকা, সম্পর্ক, ব্যক্তিগত যত্ন ও আত্মিকতা, অবহেলিত থেকে গিয়েছিল। তাই তো তার জীবনটা কেমন যেন কাঁপছিল, ভারসাম্যহীন হয়ে পড়ছিল। এই অধ্যায় থেকে কি শিখলাম? জীবনের সুখ এবং অর্থ খুঁজে পেতে হলে 4টি ক্ষেত্রেই যত্ন দরকার। কেবল টাকা বা সম্পর্ক নয়, নিজেকে এবং নিজের আত্মিক দিককেও সময় দিতে হবে। সবকিছু ঠিক থাকলেও যদি একটিতে ফাঁক থাকে, জীবন থমকে যেতে পারে। পরবর্তী অধ্যায়ে কি শিখবেন? কিভাবে ব্যস্ত জীবনেও নিজেকে সময় দেওয়া যায় এবং কিভাবে আমাদের অভ্যাসগুলো গোপনে আমাদের ভবিষ্যৎ তৈরি করে। অধ্যায় 6, ব্যস্ত জীবনে নিজেকে সময় দেওয়া। সকাল থেকে রাত, সময় যেন হাতের মুঠো ফসকে চলে যায়। হ্যারি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এত ব্যস্ত থাকি যে নিজের জন্য সময় বের করাই হয় না। সকালে অফিস, বিকেলে মিটিং, রাতে ক্লান্ত হয়ে বিছানায় পড়ে যাই। মাঝে মাঝে মনে হয় আমি যেন একটা যন্ত্রে পরিণত হয়েছি।
গৌর গোপাল দাস শান্ত কণ্ঠে বললেন, এই কথাটাই আজকাল সবাই বলে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্যস্ততার পেছনে আমরা কি খুঁজছি? ব্যস্ততার আড়ালে লুকিয়ে থাকা শূন্যতা। আমরা ভাবি ব্যস্ত থাকলে জীবন অর্থপূর্ণ হবে, কিন্তু বাস্তবে দেখা যায় অতিরিক্ত ব্যস্ততা আমাদের নিজেদের কাছ থেকেই দূরে নিয়ে যায়। আমরা অন্যদের জন্য কাজ করি, টাকা উপার্জন করি, দায়িত্ব পালন করি, কিন্তু নিজেকে সময় দিই না। এবং এই নিজেকে সময় না দেওয়া আমাদের ভেতরে একটা বিশাল শূন্যতা তৈরি করে। নিজের জন্য সময় কেন গুরুত্বপূর্ণ? গৌর গোপাল দাস বললেন, যদি আপনি প্রতিদিন নিজের ফোন চার্জ না দেন তাহলে সেটা একসময় বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনি আপনি যদি নিজেকে সময় না দেন, আপনার ভেতরের শক্তি, আনন্দ আর অনুপ্রেরণা সব নিঃশেষ হয়ে যাবে। নিজের জন্য সময় মানে শুধু অবসর নয়, এটা মানে নিজেকে জানার, বুঝার এবং ভালোবাসার সুযোগ নেওয়া। তাহলে কিভাবে সময় বের করব? অনেকে ভাবে ব্যস্ত মানুষ তো, সময় কোথায়? তখন গৌর গোপাল দাস বললেন, সময় বের করতে হয়, সময় অপেক্ষা করে না। নিচে কয়েকটি সহজ উপায়। সকালের প্রথম 30 মিনিট শুধুই নিজের জন্য। ধ্যান, লেখা, হাঁটা, কিছু করুন, কিন্তু ফোন বা ইমেল নয়। একটা নোটস অন তৈরি করুন প্রতিদিনের মধ্যে। অন্তত 1 ঘন্টা পরিবার, বই বা সৃষ্টিশীল কাজের জন্য রাখুন। ডিজিটাল ডিটক্স, দিনে অন্তত 1 ঘন্টা মোবাইল বা স্ক্রিন ছাড়াই কাটান। নিজের সঙ্গে কানেক্ট করুন। হ্যাঁ বলার আগে ভাবুন। প্রতিটি প্রস্তাবে হ্যাঁ বলবেন না। কিছু না বলা মানে নিজেকে হ্যাঁ বলা। একটা গল্প। একজন রাজা ছিলেন যিনি খুব ব্যস্ত থাকতেন রাজ্যের কাজ নিয়ে। একদিন এক সাধু বললেন, রাজন, আপনি তো এত কাজ করেন কিন্তু নিজের জন্য সময় দেন না। আপনি তো রাজ্য চালান, কিন্তু নিজের মনকে কে চালায়? এই কথায় রাজা থমকে যান, কারণ তিনি বুঝলেন বাইরের রাজ্য যতই বিস্তৃত হোক, যদি ভেতরের রাজ্য অর্থাৎ মনের শান্তি ধ্বংস হয় তবে কিছুই টিকে না। এই অধ্যায় থেকে কি শিখলাম? ব্যস্ত থাকা মানেই উৎপাদনশীল থাকা নয়। নিজের জন্য সময় মানে আত্মার খাবার দেওয়া। সময় চুরি হয় না, আমরা নিজের অজান্তে দিয়ে দিই। পরবর্তী অধ্যায়ে কি শিখবেন? অভ্যাস কিভাবে আমাদের গোপনে গড়ে তোলে বা ভেঙে দেয়, এবং কিভাবে ছোট পরিবর্তন বড় ফল আনে জীবনে। অধ্যায় 7, অভ্যাসের শক্তি। গাড়ি চলছিল মসৃণভাবে। হ্যারির চোখে তখন এক নতুন উপলব্ধির আলো। তিনি চুপচাপ ভাবছিলেন নিজের প্রতিদিনের জীবন, সেই সব ছোট ছোট কাজগুলো যেগুলোকে এতদিন গুরুত্ব দেননি। গৌর গোপাল দাস যেন হ্যারির মনের কথা বুঝে বললেন, জানো হ্যারি, আমরা যে যেমন তা আসলে আমাদের অভ্যাসগুলোর যোগফল। প্রতিদিনের অভ্যাস আগামী দিনের ভবিষ্যৎ। আমরা সবাই জানি সকালে দাঁত মাজা, মুখ ধোয়া বা মোবাইল দেখা এসব অভ্যাস, কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের চিন্তা, প্রতিক্রিয়া, এমনকি আত্মবিশ্বাসও অভ্যাসে পরিণত হতে পারে। একদিনের ভুলে জীবন বদলে যায় না, কিন্তু এক অভ্যাসের ধারাবাহিকতা জীবনের গতিপথ বদলে দিতে পারে। অভ্যাসের পিছনের গোপন গঠন। গৌর গোপাল দাস বললেন, ছোট অভ্যাসগুলো ইটের মতো। প্রতিদিন যদি একটা করে ইট ঠিক জায়গায় বসাও, কিছুদিন পর একটা মজবুত বাড়ি দাঁড়িয়ে যাবে। কিন্তু যদি ভুল জায়গায় ইট রাখো, সেটা দাঁড়াবে না, ধসে পড়বে। হ্যারি বললেন, কিন্তু আমরা তো অনেক সময় খেয়ালই করি না কিভাবে একটা অভ্যাস তৈরি হচ্ছে। গৌর গোপাল দাস তখন সহজ করে 3টি ধাপ বোঝালেন যেভাবে অভ্যাস তৈরি হয়। ট্রিগার, উদ্দীপক। কিছু একটা যা অভ্যাসের সূচনা করে, যেমন ঘুম থেকে উঠেই ফোন ধরা। রুটিন, আচরণ। আপনি কি করেন, যেমন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা। রিওয়ার্ড, পুরস্কার, ফলাফল। আপনি কিছু আনন্দ পান, অল্প বিনোদন, ডোপামিন, মন ভুলে থাকা। এই চক্রটা প্রতিদিন চলতে চলতে গভীর হয়ে যায় এবং একটা শক্তিশালী অভ্যাসে পরিণত হয়। তাহলে ভালো অভ্যাস কিভাবে করব? গৌর গোপাল দাস পরামর্শ দিলেন, ছোট শুরু করুন।
প্রতিদিন 5 মিনিট ধ্যান, 10 মিনিট বই পড়া, 1 মিনিট কৃতজ্ঞতা লেখা। পরিবেশ তৈরি করুন। ভালো অভ্যাস গড়তে ভালো পরিবেশ লাগবে। যেমন মোবাইল দূরে রাখলে আপনি বই পড়ার সুযোগ পাবেন। কনসিস্টেন্সি ইজ পাওয়ার। আপনি যদি প্রতিদিন 1% উন্নতি করেন, বছর শেষে আপনি 37 গুণ ভালো হবেন। নিজেকে ক্ষমা করতে শিখুন। অভ্যাস গড়ার পথে ভুল হবেই, কিন্তু থেমে গেলে নয়, আবার শুরু করলেই আপনি জয়ী। একটা বাস্তব গল্প। একজন যুবক প্রতিদিন সকালে মাত্র 10 মিনিট মেডিটেশন করতেন। প্রথম দিকে কিছুই ভালো লাগতো না। 3 মাস পর সে আবিষ্কার করল তার মেজাজ শান্ত হয়েছে, রাগ কমেছে, আর কাজের ফোকাস বেড়েছে। সে বলল, আমি ভাবিনি মাত্র 10 মিনিটের অভ্যাস আমার জীবনকে এমন বদলে দেবে। এই অধ্যায় থেকে কি শিখলাম? অভ্যাস আমাদের নিয়ন্ত্রণ করে, আমরা বুঝতে না পারলেও। ছোট ছোট কাজের ধারাবাহিকতা আমাদের জীবনের ভিত্তি গড়ে তোলে। ভালো অভ্যাস গড়তে সময় লাগে, কিন্তু তা ফল দেয় আজীবন। পরবর্তী অধ্যায়ে কি শিখবেন? জীবনে সত্যিকারের সফলতা মানে কি, এবং কেন সফলতা আর সন্তুষ্টি এক জিনিস নয়। অধ্যায় 8, সফলতা বনাম সন্তুষ্টি। হ্যারি একসময় জীবনে যা কিছু চেয়েছিলেন সবই পেয়েছেন। একটা বিশাল বাড়ি, দামি গাড়ি, সফল কোম্পানি, মানুষের সম্মান। তবুও আজ তিনি গাড়ির জানালার পাশে চুপ করে বসে আছেন, যেন কিছু একটা এখনো অপূর্ণ। গৌর গোপাল দাস তার দিকে তাকিয়ে বললেন, হ্যারি, তুমি সফল, সন্দেহ নেই, কিন্তু তুমি কি সন্তুষ্ট? হ্যারি একটু থেমে বললেন, আমি জানি না। মনে হয় কিছু একটা নেই জীবনে, কিন্তু বুঝতে পারছি না সেটা কি। সফলতা আর সন্তুষ্টির পার্থক্য কি? সফলতা হলো বাইরের অর্জন, টাকা, পদ, নাম, খ্যাতি। সন্তুষ্টি হলো ভেতরের প্রশান্তি, যা আমরা অনুভব করি যখন আমাদের জীবন আমাদের মনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। গৌর গোপাল দাস বললেন, তুমি হয়তো সিঁড়ির চূড়ায় পৌঁছেছ, কিন্তু যদি দেখো সেই সিঁড়ি ভুল দেয়ালে লাগানো ছিল, তখন কেমন লাগবে? হ্যারি স্তব্ধ হয়ে গেলেন। তাহলে কি সফল হওয়া ভুল? না, একদম না। সফল হওয়া ভালো, কিন্তু সেটা যেন সন্তুষ্টির দিকটা ছাপিয়ে না যায়। গৌর গোপাল দাস বলেন, সফলতা হলো জীবনের বাহ্যিক খাতা, আর সন্তুষ্টি হলো মনের উত্তরপত্র। এই দুইটা একসাথে থাকলেই জীবন হয় সম্পূর্ণ। কেন অনেকে সফল হয়েও অখুশি? তুলনার বিষ। কেউ আরো বেশি কিছুর মালিক, কেউ আরো বড় কিছু করছে। এই তুলনা কখনোই থামে না। তুলনা হলো সন্তুষ্টির শত্রু। চাহিদার অসীমতা। আজ যা পেলে খুশি হই, কাল তা স্বাভাবিক হয়ে যায়। আবার নতুন চাওয়া জন্মায়। নিজের উদ্দেশ্য ভুলে যাওয়া। আমরা যে পথে চলেছি সেটা আমাদের হৃদয়ের পথ নাও হতে পারে। কিভাবে সফলতার সঙ্গে সন্তুষ্টি আনবেন? কৃতজ্ঞতা চর্চা করুন। প্রতিদিন অন্তত 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। অন্যদের সাহায্য করুন। যখন আপনি আপনার সফলতা দিয়ে কারো জীবনে পরিবর্তন আনেন, তখন ভেতর থেকে একটা শান্তি আসে। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি যা করছি তাতে কি আমি সত্যিই আনন্দ পাচ্ছি? সময় দিন পরিবার, প্রকৃতি ও নিজের অন্তরের সঙ্গে সংযোগে। এগুলোই জীবনের আসল শক্তি। একটা বাস্তব গল্প। একজন উচ্চপদস্থ অফিসার অনেক টাকা উপার্জন করতেন, বিদেশ ভ্রমণ করতেন, দামি পোশাক পরতেন। কিন্তু একদিন তিনি বললেন, সব আছে, কিন্তু নিজের সঙ্গে যোগাযোগটা যেন হারিয়ে ফেলেছি। এরপর তিনি প্রতিদিন সকালে 20 মিনিট নিজেকে দিতেন, চুপ করে বসতেন, কিছু না করেই। তার মতে, এই 20 মিনিটই আমার সবচেয়ে বড় সাফল্য, কারণ এটা আমাকে শান্তি দেয়। এই অধ্যায় থেকে কি শিখলাম? সফলতা বাইরের অর্জন, সন্তুষ্টি ভেতরের উপলব্ধি। দুইয়ের ভারসাম্য না থাকলে জীবন অসম্পূর্ণ হয়ে পড়ে। আত্মিক শান্তি না থাকলে সাফল্য একসময় ভার হয়ে যায়। পরবর্তী অধ্যায়ে কি শিখবেন? দুঃখ ও কষ্টের মধ্যেও কিভাবে শক্তি খুঁজে পাওয়া যায়, এবং জীবন যখন কঠিন হয় তখন কিভাবে মন শান্ত রাখা যায়। অধ্যায় 9,
কষ্টের মাঝেও শক্তি। হ্যারি গাড়ির জানালায় তাকিয়ে বলেন, আমি এত সফল, এত কিছু অর্জন করেছি, কিন্তু জীবনের কিছু কষ্ট যেন মন থেকে কিছুতেই মুছে যায় না। মাঝে মাঝে মনে হয় এই কষ্টগুলোই আমাকে ভেঙে দিচ্ছে। গৌর গোপাল দাস মৃদু হেসে বললেন, তুমি জানো হ্যারি, কষ্ট যদি তোমাকে ভাঙে তাহলে তা কষ্ট ছিল, কিন্তু যদি সেটা তোমাকে গড়ে তোলে তাহলে তা আশীর্বাদ। কষ্ট কেন আসে? জীবনে কষ্ট আসে হঠাৎ ঝড়ের মতো। কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো কাজ চলে যায়, কখনো নিজেকে হারিয়ে ফেলি। কিন্তু গৌর গোপাল দাস বলছেন, যা কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে তা তোমার ভিতরের শক্তি জাগানোর সুযোগ। বেদনা, হার, ব্যথা, এগুলো শুধু ব্যথা নয়, এগুলো হলো শিখার জায়গা। উদাহরণ, আগুনে পোড়া সোনা। তিনি একটি গল্প বলেন, সোনাকে যখন আগুনে পোড়ানো হয় তখন তা গলে যায়, কিন্তু সেই গলনই সোনাকে বিশুদ্ধ করে তোলে। ঠিক তেমনি জীবন যখন আমাদের পোড়ায়, সেই যন্ত্রণার মধ্যেই আমাদের আসল শক্তি বেরিয়ে আসে। তাহলে কিভাবে কষ্টকে শক্তিতে রূপান্তর করবেন? কষ্টকে অস্বীকার নয়, গ্রহণ করুন। বলুন, হ্যাঁ, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমি ভাঙব না। লিখে ফেলুন আপনার অনুভব। মনের ভাবনা কাগজে নামলে চাপ অনেক কমে যায়। নিজেকে জিজ্ঞাসা করুন, এই কষ্ট আমাকে কি শেখাচ্ছে? সময় দিন, ধৈর্য ধরুন। কোনো ব্যথা চিরকাল থাকে না, কিন্তু তার শিক্ষা থাকে। হ্যারি বুঝতে পারলেন, যে কষ্টগুলোকে এতদিন তিনি অভিশাপ ভেবেছেন, সেগুলোই ছিল তার চরিত্র গঠনের ভিত্তি। তাই কষ্ট মানে ব্যর্থতা নয়, বরং গোপন এক প্রশিক্ষণ। অধ্যায় 10, জীবনের ঝড়েও স্থির থাকা শেখা। হ্যারি এবার বলেন, আমি বুঝতে পারছি কষ্ট থেকে শেখা যায়, কিন্তু যখন জীবন খুব কঠিন হয়ে যায়, একটার পর একটা সমস্যা আসে, তখন নিজেকে শান্ত রাখা অসম্ভব হয়ে ওঠে। গৌর গোপাল দাস বললেন, ঝড় থামাতে পারবে না, কিন্তু ঝড়ের মধ্যেও নিজের নৌকো স্থির রাখতে শিখতে পারো। জীবন মানেই অনিশ্চয়তা। এই পৃথিবীতে একটা জিনিসই নিশ্চিত, তা হলো পরিবর্তন। ভালো সময় আসবে, খারাপ সময়ও আসবে, কিন্তু আপনি যদি আপনার মনের ভিতর স্থিরতা তৈরি করতে পারেন, তাহলে বাইরের ঝড় আপনাকে নাড়াতে পারবে না। কিভাবে নিজেকে স্থির রাখবেন? মনের প্রশিক্ষণ দিন প্রতিদিন। ধ্যান, প্রার্থনা, একাগ্রতা, এগুলো আপনার মানসিক পেশিকে শক্তিশালী করে। বড় ছবিতে দেখুন, আজকের সমস্যা আগামী বছরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সব সমস্যাই চিরস্থায়ী নয়। জিনিসগুলোকে ব্যক্তিগতভাবে নেবেন না। জীবন কখনো কখনো কেবল পরীক্ষা করে দেখতে চায় আপনি কতটা প্রস্তুত। সহানুভূতি বজায় রাখুন, নিজেকে বিচার করবেন না। আপনি মানুষ, ভুল করবেন, ভয় পাবেন, সেটাই স্বাভাবিক। একটা গল্প। একবার এক সাধুর কাছে এক যুবক এলো। সে হতাশ, ভীত আর কষ্টে জর্জরিত। সাধু তাকে একটি গ্লাসে 1 চামচ লবণ দিলেন। যুবক খেয়ে বলল, খুবই নোনতা। তারপর সাধু বললেন, এবার সেই 1 চামচ লবণটা একটি পুকুরে মেশাও। যুবক তা করল এবং পানি খেল। এবার কিছুই টের পেল না। সাধু বললেন, জীবনের কষ্ট যদি একটি চামচ লবণ হয়, তবে তোমার মন যেন হয় একটি পুকুর, বিস্তৃত, গভীর, স্থির। এই পর্যন্ত শুনেছেন গৌর গোপাল দাসের ওয়াইফস অ্যামেজিং সিক্রেট বইয়ের একটি গভীর ও প্রেরণাদায়ক ভ্রমণ। জীবন, সম্পর্ক, অভ্যাস, আত্মিকতা, সবকিছু মিলিয়ে গড়ে ওঠে আমাদের আসল সত্তা। এই ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়ায় বাকি অধ্যায়গুলো আমরা পরবর্তী পর্বে আপনাদের কাছে তুলে ধরব। পুরো বইটি শুনতে আমাদের চ্যানেল আদি বুক সেলফ এ সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের অন্তরের দিকে তাকাতে ভুলবেন না। আমরা আবার আসছি পরবর্তী অধ্যায়গুলো নিয়ে।